আহ, আইসকার শীতটা মনে হয় হাড্ডি পর্যন্ত কাঁপায়া দিতাছে ভাইজান। ভ্যান ঠেলতে ঠেলতে হাত অবশ হইয়া যাইতাছে। আরে লাশের লগে থাকলে শীত আর ডর দুইটা একটু বেশি লাগে। তুই ব্যানটা সাবধানে ছেল, গোরস্থানের গেটে প্রায় চইলা আইছি। ভাইজান, এই পোলাডার কথা ভাবতাছি। রেল লাইনের পাশে পইরা আছিল, অথচ শরীরে ট্রেনের কোনো কাটা ছেঁড়ার দাগ নাই। কেমন যেন শান্ত হইয়া ঘুমায়া আছে। কিন্তু ভাইজান, একটা জিনিস খেয়াল করছেন? কি জিনিস? পোলাডার ডান হাতটা কেমন পাথর হইয়া আছে। মুঠিটা এমন শক্ত কইরা বন্ধ। আমি গোসল করানোর সময় কত চেষ্টা করলাম, একটুও ফাঁকা করতে পারলাম না। মনে হয় নিজের জানের চাইতেও দামি কিছু মুঠির মধ্যে ধইরা রাখছে। আরে ওই সব নিয়ে তোর ভাবার কাম নাই। মরার সময় মানুষের অনেক অঙ্গ এমন শক্ত হইয়া যায়। আমরা আইছি দাফন করতে, দাফন করমু, চইলা যামু। কনকনে এই শীতের রাতে করিম আর রতন আজ এমন এক লাশ নিয়ে এসেছে যার কোনো দাবিদার নেই। গত 2 দিন মর্গে থাকার পরও কেউ এই যুবকের খোঁজ নিতে আসেনি। গোরস্থানের গেটে পৌঁছাতেই রতনের মনে হলো কুয়াশার চাদরটা যেন আরো ভারী হয়ে এলো। জব্বার ভাই, ও জব্বার ভাই, গেটটা খুলেন, অনেক রাইত হইছে তো। ভেতর থেকে টিমটিমে হ্যারিকেন হাতে জব্বার আলী এগিয়ে এলেন। হ্যারিকেনের আলো বাতাসে কাঁপছে, যেন যে কোনো সময় নিভে যাবে। আইসা পড়ছো তোমরা? আইসকার আইটা তো সুবিধা না রে। মাগরিবের পর থাইকাই গোরস্থানের কুকুরগুলা কেমন জানি কামতাছে। আর কুয়াশাও তো দেখি আইসকা আকাশ থাইকা নাইমা আসতাছে। আর কইেন না ভাইজান, মর্গের কাগজপত্রে ঝামেলা আছিল, তাই দেরি হইল। রতন, দল লাশটা বিসমিল্লাহ বইলা নামা। করিম ও রতন ধরাধরি করে লাশটি ভ্যান থেকে নামালো। লাশটা নামানোর সময় রতনের চোখ আবারও সেই লাশের ডান হাতটার দিকে গেল। শক্ত করে চেপে ধরা মুঠিটার ফাঁক দিয়ে লাল রঙের পুরনো একটা সুতা সামান্য বেরিয়ে আছে। জব্বার ভাই, নতুন কবর কি রেডি করা আছে? হ, রেডি কইটা রাখছি উত্তরের কোনায় বড় শিমুল গাছটার নিচে। কিন্তু করিম, মাটি খুঁড়তে আইসকা আমার জান বাইর হইয়া গেছে। মাটি তো না, মনে হইতাছে পাথর। কোদাল চালে এখনো শান্তি পাই নাই। শীতের রাইতে মাটি শক্ত থাকাটাই তো স্বাভাবিক। চলেন, আর দেরি করনটা ঠিক হইব না। তারা 3 জন মিলে লাশটি নিয়ে শিমুল গাছটার দিকে এগুতে লাগলো। চারপাশের কবরের নাম ফলকগুলো কুয়াশায় আবছা ভূতের মতো দাঁড়িয়ে আছে। শিমুল গাছের নিচে পৌঁছাতেই একটা দমকা হিমেল বাতাস বয়ে গেল। জব্বার আলীর হাতের হ্যারিকেনটা দপ করে নিভে গেল। ভাইজান, বাতি নিমলো কেমনে? বাতাস তো তেমন একটা নাই। আহ, চিল্লাইস না। জব্বার ভাই, আপনার কাছে দেয়াশলাই আছে নাকি? হ্যারিকেনটা জ্বালান তো। আছে, জ্বালাইতাছি। জব্বার আলী হ্যারিকেন জ্বালানোর চেষ্টা করছেন। ঠিক তখনই একটা অদ্ভুত শব্দ কানে এসে লাগলো তাদের, যেন কেউ শক্ত কিছু দিয়ে কাঠে বা মাটিতে আঘাত করছে। ভাইজান, শব্দটা কই থেকে আসতাছে? চুপ, আমি কিছু শুনতাছি না, তুইও শুনতাছস না। চুপ কইরা থাক। করিম, শব্দটা তো লাশটার দিক থেকে আসতাছে মনে হয়। হ্যারিকেনের আলো লাশের ওপর পড়তেই 3 জনই ভয়ে জমে গেল। তারা স্পষ্ট দেখল লাশের সেই শক্ত হয়ে থাকা ডান হাতের মুঠোটা খাটিয়ার বাঁশের সাথে আটকে আছে, আর সেই হাতটাই যেন মৃদু কাঁপছে। কাঁপুনির চোটে বাঁশের সাথে লেগে ঠক ঠক শব্দ হচ্ছে। ভাইজান, আমি আর 1 মিনিটও থাকবো না এখানে। এই লাশ জ্যান্ত। আহ, পাগল হইছস? 3 দিন আগের মরা মানুষ জ্যান্ত হয় কেমনে? এইটা পেশি টান। লাশ শক্ত হইয়া গেলে এমন অনেক সময় হয়। ধর, খাটিয়াটা জলদি নামা। করিমের কথায় সাহস না পেলেও রতন কোনো মতে লাশ ধরাধরি করে কবরে নামালো।
কিন্তু লাশ কবরে রাখার সময় ঘটল আরেক অদ্ভুত ঘটনা। রতনের হাত ফসকে একটু জোরে লাশের ডান হাতটা মাটির সাথে বাড়ি খেল, আর সাথে সাথেই রতন দেখল লাশের সেই শক্ত মুঠিটা হঠাৎ করে একটু ফাঁকা হয়ে গেল। রতন স্পষ্ট দেখল ভেতরে একটা মরিচা ধরা পুরনো পিতলের চাবি। ভাইজান, মুঠিটা খুলছে, মুঠির ভিতরে একটা চাবি। কোনো দিকে তাকাইবি না রতন, যা হওয়ার হইছে, তাড়াতাড়ি বাঁশ বিছা আর মাটি চাপা দে। করিমের তাড়াহুড়োয় তারা দ্রুত বাঁশ বিছিয়ে মাটি চাপা দিতে শুরু করলো। এই কনকনে শীতের মধ্যেও তারা তিনজনেই ঘামছে। দোয়া দুরুদ পরে কোনো মতে কবরের কাজ শেষ করলো তারা। চলেন জব্বার ভাই, আইসকার মতো কাম শেষ। রতন, চল বাড়ির দিকে যাই। আচ্ছা, সাবধানে যাইও তোমরা, রাইত অনেক হইছে। গোরস্থানের গেট দিয়ে বের হয়ে করিম আর রতন ভ্যানের কাছে এলো। রতনের বুকটা তখনও ধুকপুক করছে। কিরে রতন, বিড়ি খাবি? নে ধরা। হবাইজান দেন, ডরে আমার গলা শুকায়া কাঠ হয়ে গেছে। দেশলাইটা আমার পকেটে আসিল মনে হয়। রতন দেশলাই বের করার জন্য নিজের প্যান্টের পকেটে হাত ঢোকালো, কিন্তু পকেটে হাত দিতেই তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, চোখ দুটো বড় বড় হয়ে গেল ভয়ে। কিরে, কি হইল? এমন ভূতের মতো খাড়ায় আসোস কেন? হ্যাঁ বাবা, বাবা ভাইজান। কি বাইর করছস পকেট থেকে? রতনের হাতের তালুতে কুয়াশার মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে একটা মরিচা ধরা পুরনো পিতলের চাবি, যার সাথে একটা লাল সুতা বাঁধা। এটা হুবহু সেই চাবি যা একটু আগে কবরে নামানো সেই অজ্ঞাত লাশের মুঠির ভেতরে ছিল। ভাইজান, এইটা এইটা আমার পকেটে আইলো কেমনে? আমি তো ওই লাশ ছুঁই নাই। ওই মরা মানুষটা আমার পকেটে এই চাবি কেমনে দিল ভাইজান? কুয়াশা ঢাকা এই রাতে রতনের হাতের তালুতে লাশের মুঠির সেই চাবি দেখে করিম শেখও যেন ভয়ে পাথর হয়ে গেল। তার দীর্ঘ 15 বছরের লাশ দাফনের অভিজ্ঞতায় এমন হাড়হিম করা ঘটনা এই প্রথম। চাবিটা দে আমার কাছে, দে কইতাছি। ভাইজান, আমি দৌড়ুম না, এটা জাদু করা চাবি। মরা মানুষের চাবি আমার পকেটে আইলো কেমনে? আমার কি মাইরা ফালাইব? চুপ কর, চিল্লাইস না। গোরস্থানের সামনে চিল্লাইতে নাই। চাবিটা তুই ভ্যানের উপরে রাখ। আইসকা তুই আর তোর বাড়িতে যাইবি না, আইসকা তুই আমার বাড়িতে চল। রতন প্রায় চোখ বন্ধ করে চাবিটা ভ্যানের সিটের উপর ফেলে দিল। করিম দ্রুত ভ্যান চালিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে পৌঁছে দুজনেই হাত মুখ ধুয়ে ঘরে ঢুকল, কিন্তু কারোর চোখে ঘুম নেই। চাবিটা করিম একটা পুরনো খবরের কাগজের ওপর টেবিলের মাঝখানে রেখেছে। লাল সুতায় বাঁধা পিতলের চাবিটা যেন তাদের দিকেই তাকিয়ে আছে। ভাইজান, চাবিটা ওইখানে রাইখা দিছেন কেন? ফালায়া দেন না বাইরে। ফালায়া দিলে যদি আবার তোর পকেটে চইলা আসে? এই চাবির মধ্যে কোনো ইশারা আছে রে রতন, লাশটা হয়তো বেওয়ারিস না। হঠাৎ ঘরের টিনের চালে একটা ভারী কিছু পড়ার শব্দ হলো। রতন ভয়ে ধর্মর করে লাফিয়ে উঠল। ভাইজান, কে আইলো? আরে বাতাস হয়তো, ডরাইস না। করিম জানালার কাছে গিয়ে পর্দাটা সামান্য সরালেন। বাইরে ঘন কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। কিন্তু হঠাৎ করেই দূর থেকে একটা ট্রেনের হুইসেলের শব্দ ভেসে এলো। শব্দটা এতই কাছে মনে হলো যেন ট্রেনটা তাদের ঘরের পাশ দিয়েই যাচ্ছে, অথচ রেল লাইন তাদের বাড়ি থেকে অন্তত 3 মাইল দূরে। রতন, তুই কি ট্রেনের আওয়াজ শুনতে পাইতেছস? হ ভাইজান, কিন্তু এত রাইতে আর শব্দটা এত কাছে কেন? রেল লাইন তো আমাকে ওইখান থেকে 3 মাইল দূরে। ঠিক তখনই টেবিলের ওপর রাখা সেই পিতলের চাবিটা একা একাই একটু নড়ে উঠল। চাবির সাথে থাকা লাল সুতাটা যেন কোনো অদৃশ্য বাতাসে কাঁপছে। করিম আর রতন দুজনেই স্তব্ধ হয়ে দেখল ঘরের কোনায় কুয়াশার মতো
ধোয়াটে একটা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটার ডান হাতটা মুঠো করা। কে কে আপনি? আমাকে কাছে কি চান? ছায়ামূর্তিটি কোনো কথা বলল না, শুধু তার বদ্ধ মুষ্টিটা ধীরে ধীরে খুলল। তারপর ইশারায় টেবিলের চাবিটার দিকে আঙুল তুলল। তারপর তার হাতটা ইশারা করল দূরের কোনো একটা দিকে, যেন কোনো রাস্তা দেখাচ্ছে। একটু পরেই ঘরের ভেতরের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল এবং ছায়ামূর্তিটা মিলিয়ে গেল। ভাইজান, এইটা তো ওই পোলা ডাইয়া ছিল। ও কি বুঝাইতে চাইলো? ও হয়তো ওর কোনো হারানো জিনিস বা কোনো মানুষের খোঁজ দিতে চাইল। এই চাবিটা কোনো সাধারণ চাবি না রে রতন। কালকার সকালেই এর একটা বিহিত করতে হইব। সকালে রোদ উঠতেই করিম, রতন আর জব্বার আলী গোরস্থানের পাশে চায়ের দোকানে বসল। চাবিটা এখন জব্বার আলীর হাতে। সে চাবিটা ভালো করে নেড়েচেড়ে দেখছে। করিম, তুমি কি চাবিটা ভালো কইরা দেখছিলা? চাবিটার গায়ে কিছু লিখা আছে কিনা? না জবার ভাই, আজকার আইতে যা ভয় পাইছি, দেখার সুযোগ পাই নাই। এই দেখো, চাবির মাথার দিকটায় জং দইরা আছে। আমি একটু ঘইসা দেখলাম, এইখানে খোদাই করা লেখা আছে লকার নং সাইড, পুরানো রেলওয়ে স্টেশন। লকার? তার মানে এই চাবি দিয়া স্টেশনের কোনো বাক্স খোলা যাইব? আমার আর বুঝার বাকি নাই জব্বার ভাই। ওই পোলাডা মারা যাওয়ার আগে নিশ্চয় দামে কিছু ওই লকারে লুকায়া রাখছিল। তারপর হয়তো কেউ তারে মাইরা রেল লাইনে ফেলাইয়া দিছে। চল রতন, এখন স্টেশনে যামু। করিম আর রতন পুরনো রেলওয়ে স্টেশনে পৌঁছালো। স্টেশন মাস্টারের সাথে কথা বলে তারা লকার রুমের দিকে গেল। 4 নম্বর লকারটার সামনে দাঁড়িয়ে রতনের বুক আবার কাঁপতে শুরু করলো। রতন, বিসমিল্লাহ কইয়া চাবিটা ঢোকা। আপনি দেন ভাইজান, আমার হাত কাঁপতাছে। করিম চাবিটা লকারের তালায় ঢোকালো। খট করে একটা শব্দ হলো, তালাটা খুলে গেল। লকারের দরজা খুলতেই ভেতরে একটা পুরনো কাপড়ের ব্যাগ দেখা গেল। করিম ব্যাগটা বের করে আনলো। ব্যাগের চেন খুলতেই তাদের চোখ কপালে উঠল। ভাইজান, এতগুলা টাকা! আস্তে কথা কো, টেকার লগে এইটা কি? টাকার বান্ডিলের নিচে একটা ভাঁজ করা কাগজ ছিল। করিম কাগজটা খুলল। সেটা একটা চিঠি। করিমের পড়ালেখা সামান্য, তবুও সে বানান করে পড়তে লাগলো। মা, আমি শহরে আইসা অনেক কষ্টে এই 40,000 টাকা জোগাড় করছি। তোমার হার্টের অপারেশনের আর কোনো চিন্তা নাই। আমি আজকার রাইতে ট্রেনে বাড়ি ফিরতাছি। টেকাটা স্টেশনের লকারে রাখছি, কারণ রাস্তায় কিছু ছিনতাইকারী আমার পিছে লাগছে। ওরা আমারে খুঁজতাছে। যদি আমার কিছু হইয়া যায়, তুমি লকার থেকে টেকাটা নিও। ইতি, তোমার বাজান শফিক, গ্রাম রসুলপুর। চিঠিটা পড়া শেষ হতেই করিমের চোখ ভিজে গেল। রতনও ডুকরে কেঁদে উঠল। ভাইজান, ছিনতাইকারী গুলা হয়তো টাকা না পাইয়া রাগ কইরা পোলাডারে মাইরা রেল লাইনে ফালাইয়া দিছিল, কিন্তু মরার সময়ও সে মায়ের চিকিৎসার চাবিটা নিজের মুঠির মধ্যে শক্ত কইরা ধইরা রাখছিল। আর আমরা ভাবছি পোলাডা বেওয়ারিশ। চল রতন, এক মুহূর্ত দেরি গরম যাইব না। এই আমানত ওর মায়ের কাছে পৌঁছাইতে হইব। সেদিন বিকেলে করিম আর রতন রসুলপুর গ্রামে শফিকের মায়ের খোঁজে গেল। ভাঙাচোরা একটা টিনের চালার নিচে বিছানায় শুয়ে আছে এক বয়স্ক মহিলা। খালাম্মা, আপনি কি শফিকের মা? বাবা, আমার শফিক তো গত 3 দিন ধইরা নিখোঁজ। তোমরা কি ওর কোনো খবর আনছো? করিম কোনো কথা না বলে কাপড়ের ব্যাগটা আর লাল সুতায় বাঁধা তাবিজটা শফিকের মায়ের কোলে রাখল। চাবিটা দেখেই মা ডুকরে কেঁদে উঠলেন। এই লাল সুতা তো আমি ওর চাবির লগে বাইন্ধা দিছিলাম, যেন চাবিটা না হারায়। আমার বাজান কই? সে নিজে আইলো না কেন? খালাম্মা,
আপনার বাজান অনেক দূরে চইলা গেছে, কিন্তু যাওয়ার আগেও সে আপনার কথা ভুলে নাই। আপনার চিকিৎসার জমানো টাকা সে আমাগো দিয়া পাঠাইয়া দিছে। শফিকের মা যখন সব জানতে পারলেন, তার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠল। ছেঁড়া আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে তিনি করিম আর রতনের মাথায় হাত রেখে দোয়া করে দিলেন। করিম, রতন আর জবার আলী শফিকের কবরের পাশে এসে দাঁড়িয়েছে। আজ আর কুয়াশা নেই, আকাশ পরিষ্কার। কবরের উপরের মাটিটা আজ আর পাথরের মতো শক্ত মনে হচ্ছে না। বুঝলেন ভাইজান, আইসকা আর কোনো ডর লাগতাছে না। মনে হইতাছে চারপাশটা কেমন যেন শান্ত। রতন, শফিকের আত্মা এখন শান্তি পাইছে। ওর মায়ের কাছে ওর শেষ আমানত পৌঁছায় দিছি আমরা। আল্লাহ তোমাকে ভালো করুক করিম। তোমরা না থাকলে এই পোলাডার মায়ের কি যে হইতো। করিম শেখ আকাশের দিকে তাকালেন। তার মনে হলো দূরের ওই তারাগুলোর মাঝে শফিক যেন তার মায়ের জন্য হাসছে। রতন আজ একটা নতুন শিক্ষা পেল। সে বুঝতে পারল মৃত্যুর পরও মানুষের ভালোবাসা আর দায়িত্ব শেষ হয়ে যায় না। সে মনে মনে ওয়াদা করল সে আর কোনোদিন কোনো লাশকে অবহেলা করবে না।